তাহলে আজকে ফৌজদারি কার্যবিধি আইনের আমরা 221 ধারা থেকে 240 ধারার যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে 221 ধারা আছে চার্জের অপরাধ বিবরণী থাকতে হবে, অর্থাৎ একটা মামলা চার্জ কখন গঠন করা হয় এই বিষয়টা আমরা অনেকে জানি কিনা আমরা জানি না। তবে এটা চার্জ হচ্ছে যখন মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত কাজ সম্পূর্ণ করছে, আসামি পক্ষ আদালতে আত্মসমর্পণ করছে, করার পরে যখন আদালত এই মামলাটা বিচার কার্যক্রমের জন্য উপস্থাপন করবেন তখনই এই চার্জটা গঠন করা হয়। যেমন আমাদের পুলিশিং যে ব্যবস্থাগুলা, যে আপনাকে একটা অভিযোগ আসলো, প্রাথমিক তদন্ত দেওয়া হলো, তদন্ত দেওয়ার পরে একটা প্রতিবেদন দিল, ওই প্রতিবেদনের উপরে কর্তৃপক্ষ আপনাকে একটা শুনানি দিল, সেই শুনানির উপর ভিত্তি করে আপনি কি করলেন, একটা লিখিত জবাব দিলেন, সরাসরি হাজির হলেন, তখন কর্তৃপক্ষ আপনার শুনানি নেওয়ার পরে এখন আপনার বিরুদ্ধে এই যে চার্জ গঠন করলো যে আপনার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হলো। ঠিক মামলার ক্ষেত্রে এরকম যে পুলিশ তদন্ত রিপোর্ট দিল, আসামি হাজির হলো, হওয়ার পরে সকল কার্যক্রম যখন সম্পূর্ণ তখন মামলা বিচারিক কার্যক্রমের জন্য যখন ওঠানো হয় তখন তাদের বিরুদ্ধে একটা চার্জ গঠন করা হয়, যে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে সেটাই হচ্ছে মূলত চার্জের বিষয়। তখন সেই ঘটনার তাকে জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনা সম্পর্কে আপনার কোনো বক্তব্য, আপনি দোষী না নির্দোষী। সবাই বলে নির্দোষী, তারপরে এটা আদালত কী করে বিচারিক কার্যক্রম শুরু করে, এরপরে আবার সাক্ষ্য ডাকাডাকি শুরু করে। এটা সেই বিষয়গুলো নিয়েই আমাদের এই আলোচনা 221 ধারা হতে 240 ধারা পর্যন্ত। 221 ধারা আছে চার্জের অপরাধের বিবরণী থাকতে হবে, অর্থাৎ কী অপরাধের জন্য তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে সেই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। এটা বলা আছে 221 ধারার। এখানে আবার 7টা কোটেশন দেওয়া আছে 21 ধারায়, আমরা একটু করে জেনে নিব। যে মূলত প্রথম কোটেশনে আছে প্রত্যেকটা অভিযোগে আসামি যে অপরাধে অভিযুক্ত তার বিবরণী থাকতে হবে, অর্থাৎ এখানে তাকে কোন অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে এই চার্জে সেই বিষয়টা উল্লেখ থাকতে হবে। এটা বলছে 221 ক্লোজ 1-এ। 221 ক্লোজ 2-এ বলা হচ্ছে যে যে আইনে অপরাধটা সৃষ্টি হয়েছে সেই যে নামেই উহা উল্লেখ করতে হবে, সেই নামে তা উল্লেখ করতে হবে, অর্থাৎ তার বিরুদ্ধে কোন আইনে কোন ধারা মোতাবেক চার্জ জানা হয়েছে সেই বিষয়টা তাকে অবগত করতে হবে। যে আপনাকে পেনাল কোড আইনে বা দণ্ডবিধি আইনের 392 ধারা দস্যুতার অপরাধে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, চার্জ গঠন করা হচ্ছে, এই বিষয়টা তাকে অবগত করতে হবে। এটা বলা আছে 221 ক্লোজ 2। 221 ক্লোজ 3-এ যেটা বলা আছে যে এই যে অভিযোগটা যদি কোনো আইনে সুনির্দিষ্ট করে দেওয়া না থাকে, যে আইনে সুনির্দিষ্ট করে দেওয়া না থাকে সেক্ষেত্রে এই আইনের কথা কিভাবে উল্লেখ করবে। যেমন আমরা পেনাল করে তো সুনির্দিষ্ট করে বলা আছে, অন্য আইনের এরকম কোনো সুনির্দিষ্ট নাই। তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগের বিষয়টা সুস্পষ্ট উল্লেখ করে তাকে জানাতে হবে যে অমুক আইন অনুসারে আপনাকে এই এই ধারা অনুসারে আপনাকে এই অপরাধে চার্জ আনা হয়েছে। হ্যাঁ, ওটা বন্ধ করো, সাউন্ড কমাও। চার্জ আনা হয়েছে, এটা হচ্ছে আপনার 221-3-এ বলছে। তাহলে 2-এ কি বললো যে যে আইনের বিষয়তে তাকে চার্জ আনা হয়েছে সেই আইনটা সুস্পষ্ট উল্লেখ করতে হবে, এবং যে আইনের কথা সুস্পষ্ট উল্লেখ নয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সে অভিযোগের বিষয়টা সুস্পষ্ট করতে হবে। এটা বলা আছে 3-এ। আর 4-ই বলছে আইন ও আইনের ধারার অভিযোগের করা হয়েছে তা উল্লেখ করতে হবে। কোন আইনে কোন ধারা, ওই যে আমি যেটা বললাম যে তাকে প্রথম দস্যুতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, এখন দস্যুতার অভিযোগে তো কতটা ধারা আছে
এখানে 390 আছে, 392 আছে, 393 আছে, 394 আছে। এখন কোন ধারার উপরে তার চার্জ গঠন হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তো আমরা তো ধরলাম যে 392 ধারা অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই বিষয়টা এখানে সুস্পষ্ট উল্লেখ করতে হবে। 5 বলা আছে কোন ক্ষেত্রে অভিযোগটা গঠন করা হলো তা আইনে সকল শর্ত মানা হয়েছে কিনা সেই বিষয়টা দেখতে হবে। অর্থাৎ আইনের যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো কি শর্ত মেনেই কি তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে কিনা সেই বিষয়টা দেখতে হবে। এটা বলা আছে 5। 6 বলছে যে অভিযোগের বিষয়টা আদালত ইংরেজি ভাষায় লিখতে পারে অথবা আদালতের ভাষায়ও লিখতে পারে। অর্থাৎ এই যে চার্জের বিষয়টা আদালত কোনভাবে লিখবেন, অর্থাৎ মামলার ডকেটটা সে যদি মনে করে যে এটা ইংরেজি ভাষায় লিখবেন বিচারপতি, তিনি ইংরেজি ভাষায় লিখতে পারেন। অথবা তিনি যদি মনে করেন যে না এটা আদালতের যে ভাষা আদালত বুঝতে পারে সেই ভাষায় লিখবেন, সেভাবেও লিখতে পারে। এটা বলা আছে 6। 7 যেটা বলা আছে যে এই যে ব্যক্তির বিরুদ্ধে চার্জ আনা হয়েছে ওই ব্যক্তি পূর্বেও একই ধরনের অপরাধ করছে। অর্থাৎ একাধিক অপরাধে সে কয়েকবার দেখা গেছে যে মাদকের মামলার সাথে জড়িত, সে এই মাদকের সাথে বারবার রিলেটেড, অর্থাৎ সে মাদক বিক্রি করে। এমন আছে না যে দেখা গেছে যে 1 বছরে থেকে 3 বার গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে তার চার্জ গঠনের ক্ষেত্রে তার পূর্বের যে ইতিহাস সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি কোনো কারণে তার পূর্ববর্তী ইতিহাস অর্থাৎ মামলা সংক্রান্ত বা অভিযোগের বিষয় উল্লেখ করা যদি না হয়ে থাকে তাহলে চার্জ গঠনের সময় নতুন করে এটা উল্লেখ করা যাবে। এটা বলা আছে 221-এর সাথে। তাহলে আমরা চার্জ গঠনে করার ক্ষেত্রে আমরা 7টা পয়েন্ট এখানে আলোচনা করলাম। প্রথম পয়েন্ট ছিল যে তাকে কোন অপরাধে অভিযুক্ত করা হয়েছে সেই বিষয় বিবরণীটা উল্লেখ করতে হবে। কোন আইন বলে কোন অপরাধের জন্য তাকে এটা করা হয়েছে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। যদি কোনো আইনে সুস্পষ্ট অপরাধের কথা উল্লেখ না থাকে তাহলে যে অভিযোগের ভিত্তিতে তাকে এই চার্জ গঠন করা হয়েছে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। তারপর কোন আইনে কোন ধারা মোতাবেক এখানে চার্জ গঠন করা হয়েছে সে ধারাটাও সুস্পষ্ট উল্লেখ করতে হবে। তারপরে বলা আছে 4 এটা। আর 5 যেটা বলা আছে যে আইনে সকল শর্ত মেনে কি চার্জ গঠন করা হয়েছে কিনা সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর 5 যেটা বলছে আদালত কোন ভাষায় লিপিবদ্ধ করবেন, ইংরেজি ভাষায় না আদালতের ভাষায়, সেই বিষয়টা আদালত নির্ধারণ করবে। আর 7 যেটা বলা আছে যে এই ব্যক্তি যদি একই অপরাধ বারবার করে বা একই অপরাধের জন্য প্রথমবার সাজা ভোগ করছে, দ্বিতীয়বার সাজা ভোগ করছে, আবার তৃতীয়বার এই অপরাধের জন্য চার্জ গঠন করা হলো, এই পূর্বের বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। যদি সে পূর্বের বিষয়গুলো চার্জের আগে যদি নথিতে সংযুক্ত না হয় তাহলে চার্জ গঠন করার সময় এটা নথিতে সংযুক্ত করা যাবে। এটা ছিল 221 ধারার আলোচনায়। চার্জ নিয়ে কিন্তু এবার প্রশ্ন হয়েছে এসআই থেকে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে। এই ধারাগুলো আমরা মূলত খুবই কম পড়ি, কিন্তু এই ধারাগুলোর থেকে এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষায় আমাদের এই ধারাগুলো থেকে প্রশ্ন হচ্ছে। আমরা 200 এরপরে 27 ধারা যে আদালত চার্জ পরিবর্তন করতে পারে। অর্থাৎ রায় প্রকাশের আগে বা রায় প্রকাশের পূর্বে যে কোনো সময় বা যে কোনো পর্যায়ে আদালত অভিযোগ যদি পরিবর্তন হয়, নতুন অভিযোগ যদি তৈরি হয় সেক্ষেত্রে চার্জের বিষয়টা পরিবর্তন করতে পারে। অর্থাৎ একটা অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, দেখা গেছে যে সে তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে, চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে সে চুরি করে নাই, কিন্তু সে করছে অপরাধজনক আত্মসাৎ, যেটা যে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করে বা মালিকের সম্পত্তি, যেটা 403 ধারা, সেটা চুরির আওতায় আসে না। বা এখানে দেখা গেছে যে ধারায় মামলা হয়েছে প্রকৃত সেই ধারায় তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, কিন্তু তদন্তকারী কর্মকর্তা বা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে যে সে সেই কাজ করে না, অন্য কাজ করছে, সেক্ষেত্রে এই চার্জের বিষয়টা পরিবর্তন করতে পারে। এটা বলা আছে 227 ধারা।
228 ধারায় বলছে যে অভিযোগ পরিবর্তন হলে সাক্ষী পূর্ণ বহাল থাকবে। অর্থাৎ এই যে আপনার 27 ধারায় যদি চার্জ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ অভিযোগ পরিবর্তন হয়ে যায়, যে আগে ছিল তার বিরুদ্ধে চুরির অভিযোগ, কিন্তু এখন দেখা গেছে চার্জ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে অপরাধজনক তৎস্বরূপ, যেটা 403-এ দণ্ডবিধি আইনে সেটা যে তৎস্বরূপ করছে, তখন তার তো চার্জ পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে তার পূর্বে দেওয়া যারা যে সাক্ষ্য দিচ্ছে সেই সাক্ষ্য কি পূর্ণ বহাল থাকবে কিনা, বা ওই সাক্ষ্য দিয়ে কি বিচার করা যাবে কিনা, এটা বলছে 231 ধারায় বলছে যে হ্যাঁ, পূর্বের সাক্ষ্যই বহাল থেকে বিচার কার্যক্রম করা যাবে, তবে আদালত যদি চায় নতুন কোনো সাক্ষীকে সাক্ষ্য হিসেবে ডাকতে পারেন বা তার সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এটা বলা আছে 231 ধারায়। 233 ধারায় বলছে যে সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন করতে হবে। অর্থাৎ এই যে আমাদের যে কয়েকটা ধারা আছে, এই ধারার ব্যতিক্রম যে ধারাগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে পৃথক পৃথকভাবে আপনার চার্জ গঠন করতে হবে। এখানে বলছে 234 ধারা, 235 ধারা, 236 ধারা এবং 237 ধারা উল্লেখিত ক্ষেত্র ব্যতীত কোনো ব্যক্তি যদি অন্য কোনো অপরাধে অভিযুক্ত হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে তার বিরুদ্ধে পৃথক পৃথক চার্জ গঠন করতে হবে। আর এই ধারাগুলো যদি অপরাধ হয় তাহলে সেক্ষেত্রে পৃথক পৃথক অভিযোগ মানে পৃথক পৃথক চার্জ গঠন না করে একটা চার্জ গঠন করা যাবে। এটা বলা আছে আমাদের 233 ধারা, মানে সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন। তাহলে আমরা এই যে 233 দ্বারা কি দেখতে পেলাম, যে পৃথক পৃথক অপরাধের জন্য সুস্পষ্ট যে অপরাধগুলো সেই অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন করতে হবে, এটা বলা আছে 233 দ্বারা। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা বলছে যে 234 ধারার অপরাধ, 235 ধারার অপরাধ, 236 ও 237 ধারার অপরাধের ব্যতিক্রম ব্যতীত অন্য অন্য ধারার যে অপরাধগুলো হবে সেই অপরাধগুলোর চার্জ পৃথক পৃথকভাবে কী করতে হবে, পৃথক পৃথকভাবে চার্জ গঠন করতে হবে। এটা বলা আছে 233 ধারা। 234 ধারা আমরা যেটা দেখতে পাই যে একই ধরনের 3টি অপরাধ 1 বছরের মধ্যে যদি একত্র হয় তাহলে তার একটি মাত্র চার্জ গঠন করা হবে। অর্থাৎ একটা ব্যক্তি একই ধরনের অপরাধ 1 বছরে 3 বার করছে, তাহলে আমি পূর্বে আলোচনা করলাম যে সেই ব্যক্তি প্রথমে মাদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, দেখা গেছে 3 মাস জেল কেটে বা হাজত কেটে সে তার মামলা চলমান আছে, আবার বাইরে আবার সে মাদকের ব্যবসা শুরু করছে, আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে, আবার সে মাদকের ব্যবসা শুরু করছে। এরকম যদি 1 বছরের মধ্যে যদি সে 3 বার একই ধরনের অপরাধ করে তাহলে তার ক্ষেত্রে 3টা চার্জ না, তার ক্ষেত্রে একটা চার্জ গঠন করা হবে, কিন্তু 3টা মামলায় বহাল থাকবে। এটা বলা আছে 234 ধারায়। আমাদের 237 ধারায় যেটা বলা আছে যে কোনো ব্যক্তিকে এক অপরাধে চার্জ করিয়া অন্য অপরাধে দণ্ডিত করা যাইতে পারে। অর্থাৎ একটা ব্যক্তির বিরুদ্ধে আপনি যে ধারায় চার্জ গঠন করা হয়েছে সেই ব্যক্তি পরবর্তীতে দেখা গেছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অন্য কোনো অপরাধ তার এখানে যুক্ত হয়েছে, তার যে দ্বারা আপনি চার্জ গঠন করছেন সেই দ্বারার পরিবর্তে তার সাক্ষ্য প্রমাণ হয়ে গেছে। যে ওই যে আমি মাঝে একটা কথা বলছিলাম যে সে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে চুরি মামলা, কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেখা গেছে যে তার এখানে অপরাধজনক তৎস্বরূপ হয়েছে, যার কারণে এখন তাকে চুরি মামলায় শাস্তি দেওয়া যাবে না। সেক্ষেত্রে ওই তার চার্জে পরিবর্তন হয়ে তাকে যে অপরাধজনক তৎস্বরূপে তার বিরুদ্ধে চার্জে ওই ধারা অনুসারে তার শাস্তির বিধান করা যেতে পারে। এটা বলা আছে 237 ধারায়। আর 240 ধারায় যেটা বলছে যে একটি চার্জে একাধিক চার্জের একটিতে দণ্ডিত হইলে বাকিগুলো প্রত্যাহার হবে। যে
একটি ব্যক্তির বিরুদ্ধে ওই যে 3টি মামলা আছে, দেখা গেছে যে 3টি মামলার মধ্যে 3টা মামলার চার্জ একসাথে গঠন করা হয়েছে, আমরা যেটা পূর্বে পড়লাম। কিন্তু দেখা গেছে কি এখানে তার 2টা এসে খালাস হয়ে গেছে, আর একটায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তা বলছে যে ওই একটার বিরুদ্ধে তার শাস্তি হবে, বাকিগুলো প্রত্যাহার হয়ে যাবে। এটা বলা আছে 240 ধারা। এইগুলো আমরা জাস্ট আর কিছু বিষয়গুলো নিয়ে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো একটু তুলে ধরা, আমরা আগামীকাল মূলত অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই জায়গাটা একটু বিগত সালগুলো প্রশ্ন আসছে, যার কারণে আমরা এইখানটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। এই যে 240 পর্যন্ত, তাহলে আমাদের যে চার্জ কিভাবে গঠন করা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। এখানে আমি আরেকটু রিপ্লে করি যে 221 ধারার 7টা কোটেশনে বলা আছে যে যে ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে তাকে অপরাধের বিবরণী তুলে ধরতে হবে। এখানে তার বিরুদ্ধে 221-এর 1-এ বলল যে যার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে সে কোন অপরাধে অভিযুক্ত সেই বিবরণীটা এখানে উল্লেখ করতে হবে। 221-এর 2 কোন আইন অনুসারে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে সে আইনের বিষয়টা উল্লেখ রাখতে হবে। 221-এর 3-এ বলল যে যদি আইনের বিষয়টা সুস্পষ্ট না থাকে তাহলে অপরাধ যে করছে সেই বিষয়টা সুস্পষ্ট করে চার্জ গঠন করতে হবে। 4ই বলছে যে কোন ধারা কোন অনুসারে এই চার্জ গঠন করা হয়েছে সেই শর্ত পূরণ করা হয়েছে কিনা সেই বিষয়টা দেখতে হবে। আর 5-এ যেটা বলছে যে আইন ও ধারার অভিযোগের বিষয়টা সঠিক আছে কিনা সেই বিষয়টা দেখতে হবে। আর 6-এ যেটা বলছে যে আদালত কোন ভাষায় চার্জ গঠন করবে, ইংরেজি ভাষা না আদালতের ভাষায়, সেই বিষয়টা আদালত দেখবে। আর 7-এ যেটা বলা আছে যে যদি কোনো ব্যক্তি পূর্ববর্তী কোনো দণ্ড থাকে একই ধরনের অপরাধের জন্য তাহলে তার এই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। যদি উল্লেখ করা না থাকে তাহলে সেই বিষয়টা কি করতে হবে, সেই বিষয়টা এখানে চার্জের সময় নতুন করে সংযুক্ত করা যাবে। এই ছিল 221-এর 7টা কোটেশন। 227 ধারায় যেটা পড়াইছি, আদালত চার্জ পরিবর্তন করতে পারেন যে রায় প্রকাশের পূর্বে, অর্থাৎ রায় প্রকাশ করার পূর্বে যে কোনো সময় আদালত অভিযুক্তর পরিবর্তন বা নতুন অভিযোগ তুলে ধরতে পারেন। অর্থাৎ রায় প্রকাশের পূর্বে যদি আদালত মনে করে যে তার বিরুদ্ধে নতুন কোনো চার্জ গঠন করতে হবে তাহলে আদালত সেটা করতে পারবে। এটা পরিমার্জন যেটা দরকার সেটা করতে পারবে 227 ধারা অনুসারে। 231 ধারা বলছে যখন অভিযোগ পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে তার পূর্বে তার বিরুদ্ধে যে সাক্ষ্যগুলো ছিল সেই সাক্ষ্যগুলো কি হবে। তো এখানে 231 ধারায় বলছে যে তার পূর্বের সাক্ষ্যগুলো পুনর্বহাল থাকবে। আদালত যদি চায় তাহলে আবার পুনরায় তাদের কাছ থেকে সাক্ষ্য নিতে পারেন, না হলে পূর্বের দেওয়া সাক্ষ্য অনুসারে বিচার করতে পারবেন। আবার নতুন কাউকে যদি মনে করেন যে তাকে সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন তাহলে আদালত নতুন কারোরও সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এটা বলা আছে 231 ধারা। 233 ধারায় যেটা বলছে সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক চার্জ, যা অত্র আইনের 234, 235, 236 ও 237 ধারা ব্যতিক্রম, মানে এই ধারাগুলো বাদে অন্য কোনো ধারায় যদি কোনো অপরাধ করে তাহলে ওই অপরাধের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক চার্জ গঠন করতে হবে। এটা বলা আছে 233 ধারা। 234 ধারা বলছে যে একই ধরনের 3টি অপরাধ যদি 1 বছরে করে, অর্থাৎ এক ব্যক্তি একই ধরনের 3টি অপরাধ 1 বছরে করল, তাহলে তার বিরুদ্ধে 3টা মামলা রুজু হয়েছে, সেক্ষেত্রে তো আমরা হিসাব করেছি তার বিরুদ্ধে 3টা জায়গায় 3টা চার্জ গঠন হবে। এখানে বলছে যে না, ওই ব্যক্তির বিরুদ্ধে 3টা মামলার ক্ষেত্রে একটা চার্জ গঠন করা যাবে। এটা বলা হচ্ছে 234 ধারা। 237 ধারায় যেটা আমরা পড়াইছি যে কোনো ব্যক্তিকে এক অপরাধের চার্জ করিয়া অন্য অপরাধের চার্জ করার জন্য, অর্থাৎ যার বিরুদ্ধে
চুরি মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, কিন্তু সাক্ষ্য প্রমাণে দেখা গেছে যে তার বিরুদ্ধে অন্য কোনো অপরাধ এখানে সংগঠিত হয়েছে, বা চুরি পাশাপাশি সে অন্য কোনো অপরাধও সংগঠন করছে, তাহলে সেটার চার্জও এর সাথে যুক্ত করে তাকে দণ্ডিত করা যাবে। এটা বলা আছে 237 ধারা। 240 ধারায় যেটা বলা আছে যে একাধিক চার্জের ক্ষেত্রে, অর্থাৎ এক ব্যক্তির বিরুদ্ধে 3টা চার্জ গঠন করা হয়েছে, এখন দেখা গেছে যে সেই ব্যক্তি একটা চার্জে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আর বাকি চার্জ দুইটা কি হবে, বাকি চার্জ দুটো এখানে বাতিল হয়ে যাবে। এটা বলা আছে 240 ধারা। তো এই ছিল আমাদের চার্জ নিয়ে আলোচনা। এই জায়গাগুলো যদি কারো কোনো